একটু বিশেষ কারণবশত লাইভে আসতে হলো। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। এখন আমরা ওয়াই চ্যানেলে অবস্থান করছি। আপনারা জানেন যে যে 27 তারিখে হিয়ারিংয়ের দিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওয়াই চ্যানেলের এই অবস্থানটা আমরা তুলে নেব, যেহেতু বিগত দিনগুলোতে যেহেতু উপস্থিতির হারের সংখ্যাটা একেবারেই আমাদের কম ছিল, যার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওয়াই চ্যানেলের এই অবস্থানটা আমরা তুলে নেব। বিশেষ করে সাউথ চব্বিশ পরগনা থেকে আমি ছিলাম এবং আমার মুর্শিদাবাদের বন্ধুরাও যারা অনবরত এখানে সবসময় থাকেন, সুযোগ পেলে এখানে থাকেন, তারাও চাইছিল যে অবস্থানটা আমরা তুলে নিই, কারণ সবাই আসছে না, শুধুমাত্র আমরাই কয়েকজন আসছি। আর কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই অনেকে আসছেন না, তা বলবো না, আসছেন। তো সামগ্রিকভাবে পিটিশনারদের রেসপন্সটা খুবই কম ছিল। তো সেই কারণেই আমরা অবস্থান বিক্ষোভ বা ধর্ণামঞ্চ ওয়াই চ্যানেলটাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু 28 তারিখ সকালে যখন আমরা লাইভ করলাম এবং যখন আমরা বললাম যে আপনাদের উপস্থিতির হারটা এতটাই কম, এই অনুপস্থিতির কারণের জন্যই আমরা তুলে নেব, এবং যদি আপনারা দুটোর মধ্যে হাজির না হন তাহলে হয়তো আমরা আর অবস্থাটা রাখবো না। তখন দেখলাম বেশ কিছুজন আমাদের পিটিশনার বন্ধুরা আসলেন এবং তারা বললেন যে আমাদের অবস্থাটা রাখুন, অবশ্যই রাখাটা দরকার। এবং মন থেকে চেয়েছিলাম যে অবস্থান বিক্ষোভটা থাকুক, কিন্তু সত্যি কথা বলতে কি পিটিশনারের সংখ্যাটা এতটাই কম ছিল যে আমরা বলতে বাধ্য হচ্ছিলাম যে না, এই অবস্থানটা আমাদের পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। তো এখন মোটামুটি দেখতেই পাচ্ছেন অনেকেই আসছেন, সংখ্যাটা একটু আগের থেকে সম্মানজনক হয়েছে, অনেক সময় এই পেপারের জন্য দেখা যাচ্ছে না হয়তো। তো আমরা চাইছি যে এই ধর্ণা মঞ্চের অবস্থান বিক্ষোভটা আপনারা সবাই আসুন, এর ভীষণ তাৎপর্য আছে। এবং 10 তারিখে যে আমাদের নেক্সট হিয়ারিং আছে, সেই হিয়ারিংটা অবশ্যই তো ভাইটাল, যে কারণের জন্য এই অবস্থান বিক্ষোভটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। অনেকেই দ্বিধান্বিত, যাবো কি যাব না, আসবো কি আসবো না। অনেকে দ্বিধান্বিত, আসবো কি আসবো না, অনেকে আসতে চাইছেন না। কিন্তু আমি কতগুলো কথা বলবো যে এই আন্দোলনটা চালিয়ে যাওয়াটা খুব দরকার, এবং ওই একদিন 10টা 5টার ডিউটির মতো রাস্তা অবরোধ করে চলে যাওয়া, আর কোনো একটা জায়গায় একটা বিশাল পরিমাণে মাস গ্যাদারিং করে অবস্থান করা, সেখানে রেগুলার বেসিসে মিডিয়া কভারেজ হওয়া, আর তারপরে কোনো একটা দিন মাস গ্যাদারিং তো আমরা করবোই, মাস গ্যাদারিং তো আমরা অবশ্যই করবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পার্টিকুলারভাবে কোনো একটা জায়গায় অবস্থান করতে হলে অনেক দিক থেকে আমাদের সুবিধা আছে। আমি আপনাদের বলি, দেখুন, এই আন্দোলনের ফলে, আন্দোলনের আগে আমরা শুধু একতরফায় জানতাম যে মিডিয়া কভারেজের মাধ্যমে শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার যে শিষ্যরা, অনুগামীরা আছেন, ফিরদৌস শামীম বাবুরা আছেন, আমি তাদের নাম বলতেই আমার ইচ্ছা করে না, তবু বলতে হয়, তারা শুধুমাত্রই বলতো এতজন ক্যান্ডিডেট টেন্টেড, এই ফ্রড, এই নানান রকমভাবে তারা শুধু তথ্যটাকে দিয়ে যেত। কিন্তু আমরা এখানে মাস গ্যাদারিং করার পর এবং রেগুলার বেসিসে মিডিয়া কভারেজ হওয়ার পরে আমরা কিন্তু জনগণ এবং একটা বিশাল পরিমাণ সংখ্যাকে জানাতে পেরেছি যে যোগ্য শিক্ষক শিক্ষিকা বৃন্দের সংখ্যাটা আসলে কত, আর কত সংখ্যা আসলে ফ্রড। এটা কিন্তু সম্পূর্ণভাবে সম্ভব হয়েছে মিডিয়া কভারেজের কারণে। 27 ডিসেম্বর যেদিন আমাদের প্রথম র্যালি হয়েছিল, সেখান থেকে সংখ্যাটা সেই রাত্রে হয়তো কিছুটা কম ছিল, 28, 29, 30, 31, সেখান থেকে 7ই জানুয়ারি পর্যন্ত এখানকার তীব্রতা কিন্তু প্রখর ছিল। এবং রেগুলার বেসিসে 24 ঘন্টা এবিপি আনন্দ, নিউজ টাইম, নিউজ 18, বিভিন্ন চ্যানেল এখানে আসছিল। কিন্তু 7ই জানুয়ারির পর থেকে আস্তে আস্তে এই ভিড়টা কমে যায়, এবং 15ই জানুয়ারি থেকে 27 ডিসেম্বর পর্যন্ত সেই সংখ্যাটা আরও কমে যেতে থাকে।
আপনারা সিএল নিয়ে, আপনারা মেডিকেল নিয়ে সবাই ভাবছেন, এ ভাবাটা হয়তো স্বাভাবিক, কিন্তু আমরা কখনোই কয়েকজন ভাবতে পারছি না যে সিএল আর মেডিকেল জিনিসটা আসলে কী। যদি চাকরিটাই আমার প্রশ্নের সম্মুখীন থাকে, চাকরি সম্পর্কে আমার সংশয় থাকে, আমার জীবন জীবিকার স্বপ্ন ভবিষ্যৎ নিয়ে যদি সংশয় থাকে, সেখানে সিএল মেডিকেলের চিন্তা করাটা খুব জরুরি। এমনি তো টিচারদের সারা জীবনে মেডিকেল শেষ হয় না। তো তাই আমি আমরা চাই যে আপনারা অন্তত 10 তারিখ হিয়ারিং হওয়া পর্যন্ত আপনারা এই আন্দোলনটা চালিয়ে যান, এবং যার যেদিন যে ডিস্ট্রিক্টে যখন যেদিন ডেট পড়বে আপনারা সেই দিনগুলোই অবশ্যই আসুন। আজকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মিটিং হচ্ছে, আমাকে সকালে ফোন করেছিলেন চিরঞ্জিত স্যার, আমি থাকতে পারিনি বাঁকুড়ার মিটিংয়ে, কারণ আমার আজকে এখানে কেস নিয়ে সন্ধ্যা থেকে আমার এখানে যারা বন্ধুরা আছেন তাদের সঙ্গে আলোচনা করছিলাম, গেজেট ধরে ধরে আলোচনা করছিলাম, এবং আগামী দিনে আমাদের হিয়ারিংয়ে কী গুরুত্বপূর্ণ বিষয় উঠতে চলেছে, বিকাশের সাবমিশন অনুযায়ী কী রিজয়েন্ডার পার্ট হবে, কমিশনের কাছে আমরা কী বক্তব্য রাখবো, এই সামগ্রিক বিষয় নিয়ে এখানে আলোচনা করছিলাম। আপনারা আসবেন। দেখুন, আমি কিন্তু আন্দোলনটা চালিয়ে যাওয়ার বিপক্ষেই মত দিয়েছিলাম, যেহেতু আপনারা আসছেন না, কিন্তু আমি কিন্তু বাড়ি থাকতে পারলাম না। আমি যথারীতি গতকাল চলে এসেছি, এবং গতকাল এখানে একটা মিটিং ছিল আমাদের কোর কমিটির, 3:30 পর্যন্ত রাত্রে মিটিং হয়েছে, রাত্রে বাড়ি যেতে পারিনি, ভোরবেলা গেছি, আবার এখানে চলে এসেছি। এখানে আমরা অবস্থান করছি, মেহবুবদা আছে, চিন্ময়দা আছে, আমি আছি, হ্যাঞ্জেলা আছে, অনবরত আমরা এখানে পড়ে আছি। আমাদের এখানে সবাই এখানে পাবেন, যে কোনো বিষয় নিয়ে আপনার প্রশ্ন করলে পাবেন। এবার বলি, এই আন্দোলনটা কেন চালিয়ে যাওয়া দরকার। দেখুন, আমি আগামীকাল লাইভে আসবো। আজকের আমার শরীরটা ভালো নেই, কারণ গতকাল সারা রাত জাগা, ঘুম হয়নি, আর এখন সন্ধ্যাবেলা বসে সেই 7টা থেকে প্রায় 9টা পর্যন্ত 2 ঘন্টা, তার উপরে মানে 6:30 থেকে প্রায় 2.5 ঘন্টা বসে টোটাল বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট তৈরি করছিলাম। আমি সেটা বলছি কি তৈরি করছিলাম। আমি আগামীকাল লাইভে আসবো, এবং যারা আপনারা এখানে আসবেন তার সঙ্গে আলোচনা হবে যে 27/12/24 হিয়ারিং অনুযায়ী কেসের গতি প্রকৃতি, এটা আমাদের জানাটা খুব দরকার। কারণ এই বিষয়গুলো লাইভে যদি ব্যাখ্যা করতে পারি, আপনারা এই আন্দোলনের সার্থকতার অনুধাবন করতে পারবেন। 27/12/2024 যে হিয়ারিংটা আমাদের হয়ে গেল, এই হিয়ারিং অনুযায়ী কেসের গতি প্রকৃতি ঠিক কোথায় আছে বা কী দিকে অবস্থান করছে, এটা নিয়ে আলোচনা করব। লয়ারদের বক্তব্য, অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে লয়ারদের বক্তব্য, আমাদের লয়াররা কি বলবে, কতটা বলবে, তা নিয়েই বিভিন্ন রকম বিভ্রান্তমূলক কথাবার্তার সৃষ্টি হচ্ছে। এগুলো আমি আগামীকাল লাইভের মাধ্যমে ক্লারিফাই করার চেষ্টা করব। শুধু একটুকু বলে রাখি যে ইনসার্ভিসরা এই কেসের অন্যতম মেরুদণ্ড, ভিত্তিভূমি, সেই ইনসার্ভিসদের লয়ার, বিখ্যাত লয়ার রঞ্জিত কুমার, তিনিও কিন্তু এই সঞ্জীব খানের এজলাসে বড় জোর 1.5 মিনিট বলার সুযোগ পেয়েছেন। এবার আমি আলোচনা করব বিকাশের সাবমিশন। দেখুন, বিকাশের 1126 পাতার সাবমিশনটা পড়ে নানান রকম প্রশ্ন রেডি করে কমিশনের কাছে গেছিলাম আমরা, এবং সেখানে অনেক কিছু উত্তর পেয়েছিলাম, আমরা কিছু সাজেশন দিয়ে এসেছিলাম। কিন্তু এই দিন আমি দেখলাম বিকাশবাবু সেদিকে খুব একটা না গিয়ে পুরোটা গেজেট নিয়ে পড়ে গেলেন, এবং গেজেট নিয়ে উনি কিছু ভয়ঙ্কর অভিযোগ করেছেন। গেজেটের রুলস 12(6) ইন্টারভিউ লিস্ট নিয়ে অনেক কথা বলেছেন। একটা কথা বলছি তো, একটু প্লিজ। গেজেট নিয়ে অনেক কথা বলেছেন, সেটা নিয়ে আলোচনা করব। উনি রেশিও ভায়োলেশন নিয়ে বলেছেন, প্যানেল এক্সপায়ারি বা প্যানেল নিয়ে বলেছেন, নানা রকমের উনি প্রশ্ন করেছেন, এবং বলেছেন কোনো যোগ্য ব্যক্তি একজনও কলকাতা হাইকোর্টে কেন হাজির হয়নি, তাদেরকে নোটিশ দিয়ে ডাকা হয়েছিল, সে বিষয়গুলো তুলেছেন। ফর্দার ইরেগুলারিটি আছে কি না, 4 বার কলকাতা হাইকোর্টে এফিডেভিট আকারে কমিশন জমা দিতে পারেনি, ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। এগুলো বিস্তারিত আকারে, পয়েন্ট আকারে, গেজেট অনুযায়ী আমি লাইভে আপনাদের সঙ্গে আগামীকাল চেষ্টা করব 6টা থেকে 6:30-র মধ্যে লাইভে এসে, কি 7টার মধ্যে লাইভে এসে, সন্ধ্যে 7টার মধ্যে লাইভে এসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এবার আলোচনা করব রিজয়েন্ডার পার্ট, যে আমাদের কি কি বিষয়ে আলোচনা করা প্রয়োজন, এবং আমাদের লয়ারকে কোন কোন বিষয়গুলো অবগত করতে হবে, আর কমিশনের সাথে আমাদের কি কি বিষয়ে আলোচনা করতে হবে, এটা নিয়ে আলোচনা করব। এইবার গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের বলে রাখি। আজকে সুদীপ্ত দাশগুপ্ত, মানে বিকাশবাবুর একজন শিষ্য, তিনি 10,750 জনের একটা ভুয়ো তথ্য তুলে ধরে সম্পূর্ণভাবে আমাদের পিটিশনারদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টও আমার কাছে আছে, আমি সেটা নিয়ে ব্যাখ্যা করব। আর আজকে সন্ধ্যাবেলা বসে ঝামেলা বেঁধেছি একটুখানি, এবং আজকে সন্ধ্যাবেলা আচ্ছা, আমি একটা ঝামেলা হচ্ছে, আমি এখানে যাবো বলছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা বসে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট তৈরি করেছি। সেটা হচ্ছে কি, যে এসএসসি কলকাতা হাইকোর্টে কি রিপোর্ট জমা দিয়েছে,
আর এসএসসি সুপ্রিম কোর্টে কী রিপোর্ট জমা দিয়েছে, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, তার মধ্যে র্যাঙ্কজাব আছে, এক্সপায়ারি অফ প্যানেল আছে এবং ওএমআর ইস্যু আছে। ঠিক একই রকমভাবে আমি তৈরি করেছি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের কাছে কী তথ্য জমা দিয়েছে, আর স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের কাছে কী সাবমিশন জমা দিয়েছে। আমরা সবাই জানি যে 23 তারিখে, ডিসেম্বরের 23 তারিখে স্টেট গভর্নমেন্ট একটা সাবমিশন জমা দিয়েছে সেগ্রিগেশনটা কীভাবে করা যেতে পারে তার সপক্ষে, এবং স্কুল সার্ভিস কমিশন কী তথ্য দিয়েছে সুপ্রিম কোর্টে সেটাও আমরা আলোচনা করব, এবং একটা পার্থক্য করব যে কলকাতা হাইকোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার এসএসসির কী পার্থক্য আছে, আবার স্টেট গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশন উভয়ই সুপ্রিম কোর্টে কী কী তথ্য দিয়েছে তার মধ্যে কী পার্থক্য আছে। এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে এবং সুদীপ্ত দাশগুপ্তর তিনি যে ভয়ঙ্কর ভুল তথ্য যেমনভাবে কোর্টকে মিসগাইড করছেন, ঠিক একই রকমভাবে একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমের মাধ্যমে কিভাবে একটা মিসগাইড করছেন সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। আমি আজকে আলোচনা করতাম, সন্ধ্যা লাইভে আসতাম, কিন্তু আমি সত্যি কথা বলতে শারীরিকভাবে আমি একেবারেই ভালো জায়গায় নেই। গতকাল সারা রাত ঘুম হয়নি। একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা মিটিং করে যার সমাধানের পথে আসছিলাম, এবং আজকে সন্ধ্যাবেলা এখানে এসে আমি বিস্তারিত কেস নিয়ে ঘাটাঘাটি করছিলাম। মেহবুবদা ছিল, আমিও ছিলাম, রিজয়েন্ডার পার্টি মেহবুবদা আমি দুজন মিলে আলোচনা করছিলাম কেস নিয়ে। তারপরে এখানে উপস্থিত আজকে অনেক সংখ্যা, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে খেতে গিয়েছেন, বাইরে গিয়েছেন, প্রায় সংখ্যা 150 থেকে 200 জন আছেন। তাদের সঙ্গে এই সমস্ত বিষয়গুলো যা আপনাদের বললাম এগুলো নিয়েও আলোচনা করছিলাম, যার জন্য আমি সন্ধ্যাবেলা লাইভে আসতে পারিনি। তো শেষে একটা কথা বলবো যে কমিশনকে চাপ দেওয়াটা ভীষণ প্রয়োজন, কারণ অনেকগুলো উত্তর কমিশনকে দিতে হবে। টেন্ডার গোপন না টেন্ডার ক্লোজ, টেন্ডার ওপেন হওয়া উচিত না ক্লোজ হওয়া উচিত, টেন্ডারটা সঠিক পদ্ধতি মেনে হয়েছে না হয়নি, নাইসার অথেন্টিসিটি, স্ক্যাটার অথেন্টিসিটি, এগুলো নিয়ে কিন্তু কমিশনকে উত্তর দিতে হবে। আমাদের লয়ার কি বলতে পারে যে ওসব টেন্ডারের মধ্যে আমরা জানি না, আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমার ক্লায়েন্টের দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এইটা আমরা বলতে পারি, কিন্তু এই বিষয়গুলো উত্তর কিন্তু দিতে হবে। গেজেট যেটা রুলস ইন্টারভিউ লিস্ট দিয়েছে কি দেয়নি, কেন দেয়নি, সে উত্তর কমিশনকে দিতে হবে। তাই কমিশনের উপরে ক্রমাগত চাপ রাখাটা অতি প্রয়োজন। আপনারা ভুলে যাবেন না যে কমিশনকে আমরা ছেড়ে দেব। তাই কমিশনের তথ্য আর স্টেটের তথ্য কেন আলাদা হয়েছে, কী জন্য আলাদা হয়েছে, এ উত্তর কমিশনকে দিতে হবে। বোর্ডের তথ্যটাও স্টেটের সাথে কোথাও ম্যাচ করছে না কেন, সে তথ্যও কিন্তু দিতে হবে। তাই সামগ্রিকভাবে আপনারা ওয়াইসেলটাকে ভরিয়ে রাখুন। আর মাত্র কয়েকটা দিন, 10 তারিখ তো আসতে চলেছে, 4-5টা সিএল মেডিকেল যাবে আপনার জীবন থেকে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, অনুনয় বিনয় করছি, এটা উচিত না। আপনারও স্বার্থ আছে, আমারও স্বার্থ আছে চাকরির জন্য। তবু বলছি, আমরা যদি অনবরত পড়ে থাকতে পারি দিনের পর দিন, রাতের পর রাত, আপনারা কয়েকটা দিন স্যাক্রিফাইস করুন। আত্মত্যাগ ছাড়া কিন্তু কোনো কিছু সফলতা পাওয়া যায় না। তাই আমরা বলছি যে এই অনেকে ভাবছে রোয়াল জেলে বসে থেকে কি হবে। আমার অনেক বন্ধুরা আসছে না, দেখা হচ্ছে স্টেশনে, ভালো কথা বলছে, মঞ্চে আসছে না, কিন্তু যদি আজকে এখানে 1000-1500 সংখ্যাটা ভরিয়ে রাখা যেত, রেগুলার বেসিসে মিডিয়ার মাধ্যমে জানানো যেত যে যোগ্যরা পথে বসে আছে, যোগ্য মানে শুধু শহীদ মিনার নয়, যোগ্যরা কিন্তু ওয়াই চ্যানেলেও বসে আছে। এবং যে তথ্যগুলো দিচ্ছে আজকে, বলুন তো দেখি, বামফ্রন্ট পার্টির মধ্যে দুরকম মতপার্থক্য হয়ে গেল, এর জন্য কি আন্দোলনের কোনো প্রভাব নেই? এ বিষয় নিয়েও আগামীকাল আমি বলবো। ইন্দ্রজিৎ দাকে আমি ফোন করেছিলাম, সুজনবাবুকে আমরা ফোন করেছিলাম, সুজন চক্রবর্তীকে, তারা কিন্তু আজকে ভার্ডিক্ট চেঞ্জ করেছে। এবিডিএ কিন্তু লয়ার দিয়েছে। আন্দোলনের কিন্তু ফল আছে, আর রাস্তার আন্দোলনকে আমি ভীষণ সমর্থন করি। বিভিন্ন স্টেটে কিন্তু এটা সমর্থন, তার ফল পাওয়া গিয়েছে। যাই হোক, আজকে একটা প্রচণ্ড গন্ডগোল হচ্ছে ওখানে, আমাদেরকে বারবার ডাকছে, আমি চলে যাচ্ছি। আগামীকাল আবার লাইভে আসার চেষ্টা করব সন্ধ্যে 7টার মধ্যে। সবাই রেডি থাকবেন, অনেক বিষয়ে প্রশ্ন উত্তর করব। আর প্লিজ মঞ্চে আসুন, আপনাদের জন্য এই মঞ্চ, শুধু আমার একার জন্য নয়, মেহবুবদা, চিন্ময়দার একার জন্য নয়, আপনারা আসুন, মঞ্চটাকে ভরিয়ে দিন। সকলকে আপাতত শুভরাত্রি। আমি একটু যাই, ঝামেলা হচ্ছে কোথায় একটু দেখে নিই, পরে আপনাদের সঙ্গে আসবো।